করোনাকালে প্রায় 2 বছর পেরিয়ে শুক্রবার শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ। এবারই প্রথম ঢাকার বাইরে 7টি বিভাগীয় শহরে একযোগে হবে ভর্তি পরীক্ষা। এক আসনের জন্য লড়বেন 46 জন। মফস্বল থেকে আসা শিক্ষার্থীদের কথা মাথায় রেখে সময়সূচিতেও আনা হয়েছে পরিবর্তন। আর ডিজিটাল জালিয়াতি রোধে জিরো টলারেন্সের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। করোনার সংক্রমণে কেটে গেছে প্রায় 1.5 বছর। এই সময়ে বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম, যদিও মাঝে অনলাইনে হয়েছে ক্লাস ও পরীক্ষা। তবে 1 অক্টোবর ভর্তি পরীক্ষার মাধ্যমে সশরীরে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। আগামী 1 অক্টোবর বিজ্ঞান অনুষদের ক ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে 2020-21 শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। 2 অক্টোবর কলা অনুষদের খ ইউনিট, 9 অক্টোবর চারুকলার চ ইউনিট, 22 অক্টোবর ব্যবসায় শিক্ষার গ ইউনিট এবং 23 অক্টোবর অনুষ্ঠিত হবে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা। শিক্ষার্থীরা যেন পরীক্ষার দিন সকালে জেলা ও মফস্বল থেকে এসেও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, সেজন্য প্রতিটি পরীক্ষা শুরু হবে বেলা 11টা থেকে। 11টায় করার উদ্দেশ্য হলো যে যাতে যেহেতু বিভাগীয় শহরে যাবে, আশপাশ থেকে আসবে, সুতরাং সকালে যাতে রওনা হয়ে পরীক্ষা কেন্দ্রে যথাসময়ে উপস্থিত হতে পারে। তো সে কারণে 11টায় সময়টা নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার সময়কাল হলো 1.5 ঘন্টা। এবারই প্রথম ঢাকার বাইরে 7 বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে পরীক্ষা। সংশ্লিষ্ট বিভাগের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়কেই কেন্দ্র হিসাবে বেছে নেওয়া হয়েছে। তবে ঢাকার বাইরে কেন্দ্র থাকায় জালিয়াতি রোধে গোয়েন্দা নজরদারি সহ কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলছে প্রশাসন। তথ্য উপাত্ত এগুলোর আদান প্রদানের মাধ্যমে যাতে দ্রুত যে কোনো অপরাধী চক্র, যে কোনো ধরনের অসাধু চক্র, জালিয়াতি চক্রের হোতা, তাদেরকে দ্রুত শনাক্ত করা যায়। ভর্তি পরীক্ষার মোট নম্বর থাকছে 120, 60 নম্বরের এমসিকিউ এবং 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে। আর এসএসসি ও এইচএসসির ফলাফলের উপর থাকছে 20 নম্বর। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কেন্দ্র হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও। আর 4 অক্টোবর শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ভর্তি পরীক্ষাও। তবে এবার হলে থাকার সুযোগ না থাকায় আবাসন সংকটে বিপাকে পড়েছেন হাজার হাজার পরীক্ষার্থী। এ অবস্থায় মেস মালিকদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আব্দুল সালামের তোলা ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2020-21 শিক্ষাবর্ষের 3 দিনব্যাপী ভর্তি পরীক্ষা আগামী 4 অক্টোবর থেকে শুরু হবে। এবছর 3টি ইউনিটে প্রায় 1,28,000 ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে। 59টি বিভাগে মোট আসন সংখ্যা 5,000। এছাড়া 1, 2, 9, 22 ও 23 অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এখানেও বিভাগের 30,000 পরীক্ষার্থী রয়েছে। প্রতি বছর ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকেরা হলের ভেতরে বিভিন্ন স্থানে থাকার সুযোগ পেলেও করোনার কারণে এবার হল বন্ধ রাখায় শুধু ছাত্রীরাই সেই সুযোগ পাবে। মেসে উঠতে গিয়ে সেখানে দেখছি যে কোনো মেসও ফাঁকা নেই, সবগুলো বুক হয়ে গেছে। শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছে এক জায়গায় থাকার কারণে। অনেক লোক থাকছে এক রুমে। মেসে যারা অবস্থানরত তারাও অনেকে বাড়িতে আছে, তাদের কাছে কোনো মেহমান আসতে পারতেছে না, যার কারণে আমাদের এখানে চাপ বেশি। উদ্ভূত পরিস্থিতিতে ভর্তিচ্ছুদের সহায়তায় মেস মালিকদের এগিয়ে আসার অনুরোধ জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর মেস মালিক সংগঠন জানায় মেসে অবস্থানরত বর্ডাররা তাদের রুমে একজন করে পরীক্ষার্থীকে ফ্রিতে রাখতে পারবে। 60 to 70% যারা আসবেন তাদের গার্ডিয়ান সহ হয়তো আমরা প্রশাসনের সহায়তায় তাদেরকে আমরা সহযোগিতা দিতে পারবো। তাদের কাছ থেকে আমরা শুধু অ্যাডমিট কার্ডের ফটোকপিটা নিব এবং বাবা বা মায়ের মোবাইল নাম্বারটা জমা নিয়ে আমরা তাদের শিক্ষার্থীর সঙ্গে আমরা ফ্রিতে আমরা রাখবো। আর ভর্তি পরীক্ষা যাতে নির্বিঘ্নে অনুষ্ঠিত হয় সেজন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান নগর পুলিশের শীর্ষ কর্মকর্তা। 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে, আমাদের ইন্টেলিজেন্স থাকবে, আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা থাকবে। নগরীতে ছোট বড় মিলিয়ে আবাসিক প্রায় 5,000 ছাত্র ও ছাত্রীবাস এবং 60টি হোটেল রয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এবার অন্য প্রসঙ্গ। কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ নিহত হয়েছেন। রোহিঙ্গাদের বিভিন্ন গ্রুপের অভ্যন্তরীণ বিরোধের জেরে এ হত্যাকাণ্ড বলে ধারণা করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। 14 আর্ম পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক
পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হক জানান, রাত 8:30টার দিকে লম্বাশিয়া ক্যাম্পের D7 ব্লকের একটি দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ। পরে সেখান থেকে বাসায় যাওয়ার পর মুখে গামছা পরিহিত একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর 5 রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। এ সময় মহিবুল্লাহর শরীরে 3টি গুলি লাগে। খবর পেয়ে APBN-এর একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে কুতুপালং MSF হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মহিবুল্লাহ। লাশের ময়নাতদন্ত শেষে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। আর হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানায় APBN। নিহত মহিবুল্লাহ আরাকান রোহিঙ্গা সোসাইটি পিস ফর হিউম্যান রাইটসের চেয়ারম্যান। তিনি উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের D7 ব্লকের বাসিন্দা। ওনার বাসাতে নাকি ঢুকেছিলেন কয়েকজন, শুনেছি আমরা, তারা গুলি করেছেন আর কি, বা তদন্ত করে বের করতে পারি। লাস্ট হচ্ছে ওই যে MSF হাসপাতালে আছে, এটা ওই যে থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে, ওরা আসবে, ওরা এসে তখন আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে উদ্বেগজনক হারে বাড়ছে অপহরণ ও মুক্তিপণের ঘটনা। চলতি বছরে ক্যাম্পে অপহরণের ঘটনা 150-রও বেশি। টাকা না পেলে হত্যাও করছে অপরাধীরা। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তদন্তে রোহিঙ্গা সন্ত্রাসীদের সাথে স্থানীয় অপরাধীদের জড়িত থাকার প্রমাণ মিলেছে। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। টেকনাফের বাহারছড়ার অটোরিকশা চালক মাহমুদুল করিম গেল 31 জুলাই তাকে অপহরণ করে রোহিঙ্গাদের একটি গ্রুপ। এরপর 50,000 টাকা মুক্তিপণ দিয়েও তিনি ছাড়া পাননি। তার মৃতদেহ পাওয়া যায় 11ই আগস্ট। চলতি বছরের জানুয়ারি থেকে এই পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অপহরণের ঘটনা ঘটেছে 150-রও বেশি। ক্যাম্পে অপহৃতদের জিম্মি করে আদায় করা হচ্ছে মোটা অঙ্কের টাকা। ওই দিন ফোন করে বলে টাকা জোগাড় করতে পারছি কিনা, তখন আমি বলি 50,000 টাকা জোগাড় করতে পারছি। তখন আমাকে বলে ওই টাকাগুলি দিলে তোর ভাইকে ছেড়ে দেবো। তাদের নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করা না হয় তাহলে বড় ধরনের একটা বিপদ আমাদের উপরে বয়ে আসতে পারে। গত শনিবার টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের কাছে পাহাড় থেকে র্যাব উদ্ধার করে নোয়াখালী, নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার 3 যুবককে, যাদের অপহরণ করে 5 লাখ টাকা স্বজনদের কাছে মুক্তিপণ দাবি করেছিল রোহিঙ্গারা। তাতে ক্যাম্পের বাইরে সন্ত্রাসীদের সঙ্গে রোহিঙ্গা গ্রুপগুলোর সাথে সম্পর্কের তথ্যও পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রোহিঙ্গা এবং বাঙালি তারা কিন্তু মিলে যায় যখন তাদের এই অপরাধের ধরন, তাদের স্বার্থ যখন একই রকম, কমন ইন্টারেস্ট। রোহিঙ্গাদের অপরাধের নেটওয়ার্ক ভাঙা না গেলে অপরাধ পরিস্থিতি আরও উদ্বেগজনক হবে বলে আশঙ্কা নাগরিক সমাজ ও নিরাপত্তা বিশ্লেষকদের। বিভিন্ন ধরনের অপহরণজনিত কাজে নিয়োগ হচ্ছে, সুতরাং সেই বিবেচনায় স্থানীয় জনগণ একটা আতঙ্কে দিনাদিপাত করছে। তাদেরকে তাদের জায়গায় ফেরত যাতে যায়, মিয়ানমারে যাতে ফেরত যায়, সেটার জন্য জোর প্রচেষ্টা চালা। গেল 4 বছরে রোহিঙ্গা ক্যাম্পে অপহরণ সহ নানা ঘটনায় মামলা হয়েছে 1000-এর বেশি, যেখানে আসামি 2687 জন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। চিত্রনায়িকা পরিমণিকে দফায় দফায় রিমান্ডে দেয়া 2 বিচারককে আবারও ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। 24 অক্টোবরের মধ্যে সত্যায়িত আকারে লিখিত ব্যাখ্যা দিতে হবে তাদের। অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন, বিচারকরা ভুল করেছেন, তারা অনুতপ্ত। প্রশিক্ষণের অভাবে প্রথমবার যথাযথভাবে ব্যাখ্যা দিতে পারেননি তারা। পরিমণিকে 3 দফা রিমান্ডে নেয়ার পর সামনে আসে আইনি বিধানের নানা অসঙ্গতি। প্রশ্ন ওঠে রিমান্ড নিয়ে উচ্চ আদালতের নীতিমালা না মানার বিষয়টিও। মূলত পরীর 2য় ও 3য় দফা রিমান্ড যে অযৌক্তিক ছিল তা আগেই জানিয়েছিলেন দেশের উচ্চ আদালত। কিন্তু কেন রিমান্ড মঞ্জুর করা হলো সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয় বিচারকের কাছে। বিচারকরাও অনিচ্ছাকৃত ভুল বলে ক্ষমা চান হাইকোর্টের কাছে, কিন্তু আদালত ওই ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেননি। বুধবার বিচারকদের এ বিষয়ে আদেশ দেওয়ার কথা ছিল। শুনানির শুরুতে অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান, রিমান্ড দেয়া বিচারকরা বয়সে তরুণ, ভুল করে তারা অনুতপ্ত। প্রশিক্ষণের অভাবে প্রথমবার যথাযথভাবে ব্যাখ্যা দিতে পারেননি। ভুল বা ক্ষমা যেটাই হয়েছে ওনাদের পক্ষে, সেটার পক্ষেই স্যার বলেছেন, এবং স্যার বলেছেন যে কোর্ট তখন বলেছেন যে আচ্ছা ঠিক আছে, যেটাতেই আপনাদের বক্তব্য সেটা লিখিত আকারে দেন। পরে 24 অক্টোবরের মধ্যে 2 বিচারককে আবার লিখিত ব্যাখ্যা দেওয়ার আদেশ দেওয়া হয়। সমভাবেই তারা ক্ষমা প্রার্থনা করলেন, কিন্তু যে ব্যাখ্যাটা প্রদান করলেন
সেই ব্যাখ্যাটা আদালতের কাছে যেমন আজকে সন্তোষজনক মনে হয়নি, তেমনি আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ আইনজীবী লার্নেড অ্যাটর্নি জেনারেল স্যারও অ্যাপিয়ার করেছেন এবং ওনাদের পক্ষে সময় চেয়েছেন। সেই সময়ের পরিপ্রেক্ষিতে আগামী 24 তারিখ রাখা হয়েছে। পরিমণিকে 3 দফায় 19 দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আদালত প্রথম দফায় 4, দ্বিতীয় দফায় 2 এবং শেষ দফায় 1 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। মাদক মামলায় 27 দিন জেল খাটার পর 1 সেপ্টেম্বর কারামুক্ত হন পরিমণি। আগামী 10 অক্টোবর এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সব অনিশ্চয়তা কাটিয়ে প্রবাসীদের জন্য রাতেই চালু হচ্ছে দুবাইগামী ফ্লাইট। বিমানবন্দরে করোনা টেস্টের পদ্ধতিতে আরব আমিরাতের সম্মতির পর সন্ধ্যা থেকেই RT-PCR ল্যাবে শুরু হয় নমুনা পরীক্ষা। এতে স্বস্তি প্রকাশ করেন দুবাইগামী প্রবাসীরা। RT-PCR নিয়ে প্রায় 1 সপ্তাহের গোলকধাঁধার পর অবশেষে কেটে গেল সব জটিলতা। বিমানবন্দরে করোনা পরীক্ষার পদ্ধতিতে সংযুক্ত আরব আমিরাতের অনুমোদনের পর বুধবার সন্ধ্যার পর থেকেই RT-PCR ল্যাবে নমুনা পরীক্ষা শুরু হয়। এতে স্বস্তি জানান দুবাইগামী প্রবাসীরা। আলহামদুলিল্লাহ, এখন ডাইরেক্ট যাবে জনগণ। আমি একটু কষ্ট করলে সমস্যা নাই, কিন্তু আমার ভাইয়েরা সবাই সহজ। ওখানে না থাকলে তো আর আমাদের ইনকাম হচ্ছে না, যেহেতু ইনকাম না হচ্ছে আমাদের ফ্যামিলিগতভাবে অনেকবার প্রবলেম আমাদের ফেস করতে হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অনেক থ্যাংক ইউ জানাই। একটু চ্যালেঞ্জেস ছিল বিকজ এত সিম্পল না আগের মতো, বাট পুরো প্রসেসটা ওয়াজ স্মুথ। ল্যাবের প্রতিনিধিরা জানান 2 ঘন্টার মধ্যে 1000 জনের করোনা পরীক্ষার সক্ষমতা রয়েছে তাদের। পরীক্ষার ফি ধরা হয়েছে জনপ্রতি 1600 টাকা। সিস্টেম ডেভেলপমেন্ট করে রেখেছি, যে প্রোটোকল আমাদেরকে স্বাস্থ্য অধিদপ্তর এবং সিভিল এভিয়েশন থেকে করে দেওয়া আছে, সেই অনুসারে আমাদের 6টা ল্যাবের প্রতিনিধিরা আমাদের সেইভাবেই সেই সেকশনে ম্যান পাওয়ার ডিপ্লয় করে আমরা খুব সুষ্ঠুভাবে আমরা পেশেন্জারকে হ্যাসেল ফ্রিভাবে আমরা সার্ভিসটা দিয়ে যাচ্ছি। এদিকে বেবিচক চেয়ারম্যান জানান এখন থেকে নিয়মিত ফ্লাইটেই যেতে পারবেন যাত্রীরা। যাওয়ার জন্য যে শর্তটা হচ্ছে যে একজন যাত্রীকে 48 ঘন্টা আগে PCR করা থাকতে হবে এবং বিমানবন্দরে এসে যাত্রা পূর্বে 6 ঘন্টা আগে আমাদের যে যাত্রীরা যাচ্ছেন তাদের এখান থেকে টেস্ট করে তারপর রেজাল্ট নিয়ে যেতে হবে। যাত্রা শুরুর 6 ঘন্টার মধ্যে বিমানবন্দরে আবারও করোনা পরীক্ষা করতে হবে দুবাইগামী যাত্রীদের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। লোভনীয় গগনচুম্বী অফার দিয়ে গ্রাহক ও মার্চেন্টদের 400 কোটি টাকা হাতিয়ে নিয়েছে ধামাকা। ই-কমার্স প্রতিষ্ঠান এই অনলাইন শপের ছিল না কোনো ট্রেড লাইসেন্স বা ব্যাংক অ্যাকাউন্ট। টঙ্গী থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় চিফ অপারেটিং অফিসার সিরাজুল ইসলাম রানা সহ 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। 2020 সালের অক্টোবর থেকে ইন্টারনেট দুনিয়ায় গ্রাহকদের টার্গেট করে একের পর এক গগনচুম্বী অফার ছাড়ে ধামাকাশপিং.com। কম মূল্যের এসব অফারের ফাঁদে পড়ে হাজার হাজার গ্রাহক। শেষ পর্যন্ত তারা এই শপিং অনলাইনের কাছে খুইয়েছেন লাখ লাখ টাকা। সবশেষ 23 সেপ্টেম্বর টঙ্গীতে এমডি, সিওও সহ 11 জনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলা করে একজন ভুক্তভোগী। এই প্রেক্ষিতে বুধবার ভোরে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে ধামাকার সিও সিরাজুল ইসলাম রানাকে গ্রেফতার করে র্যাব। সঙ্গে গ্রেফতার হয় একই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন 2 কর্মকর্তা। সাপ্লায়ার যারা আছেন বা সেলার যারা আছেন তাদের প্রায় 200 কোটি টাকা বকেয়া হয়েছে। যারা কাস্টমার বা বায়ার তাদের প্রায় 150 কোটি টাকা বকেয়া হয়েছে এবং বিভিন্ন চেক ইস্যু করেছে বিভিন্ন কাস্টমারদের। এটা প্রায় 30 থেকে 40 কোটি টাকার চেক ইস্যু করা হয়েছে। অর্থ সংকটের কারণে গত এপ্রিল থেকে মূলত কোনো ধরনের পণ্যই ডেলিভারি করা হয় নাই। রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে আরও জানানো হয় ধামাকার নেই কোনো ট্রেড লাইসেন্স। ইনভ্যারিয়েন্ট টেলিকম বাংলাদেশের লাইসেন্সে কাজ চালিয়ে আসছিল তারা। ধামাকার 3 লাখ গ্রাহকের মধ্যে প্রায় 50,000 গ্রাহকের বিভিন্ন পণ্য বকেয়া রয়েছে। ধামাকার নামে কোনো ধরনের ব্যাংক অ্যাকাউন্ট নেই বা কিছুই নেই। সেখানে ইনভ্যারিয়েন্ট টেলিকম বাংলাদেশ এদের যে বিভিন্ন অ্যাকাউন্ট, এই সকল অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী 750 কোটি টাকার তো ছিল বিভিন্ন অ্যাকাউন্টে, সেখানে বর্তমানে যৎসামান্য টাকা, যেটা 1 লাখেরও কম টাকা তাদের অ্যাকাউন্টে রয়েছে। প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের 14টি অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ব্যুরো। মানি লন্ডারিং তদন্ত করছে সিআইডি। এদিকে ধামাকা, ইভ্যালি সহ 4 ই-কমার্স প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত করেছে ইক্যাব। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। বিএনপির আন্দোলনের ডাকে সরকার ভয় পেয়েছে উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এজন্যই আওয়ামী লীগ নতুন করে চড়াও হচ্ছে। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জবাবে অন্য এক অনুষ্ঠানে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাদের আন্দোলন একেবারেই নিষ্ফল।
খাতা কলমে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে বাকি এখনো বেশ খানিকটা সময়, কিন্তু এখন থেকেই যেন উত্তপ্ত হচ্ছে মাঠ। রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশে ঘুরে ফিরেই আসছে নির্বাচনমুখী আলাপ। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এক অনুষ্ঠানে যোগ দেন দলটির মহাসচিব সহ কেন্দ্রীয় নেতারা। এ সময় মহাসচিব বলেন, বিএনপির আন্দোলন প্রস্তুতিতে সরকার ভয় পেয়েছে। বিএনপি জেগে উঠছে। আজকে এই যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের তত্ত্বাবধানে যে নতুন নতুন করে বিএনপিকে সাজানো হচ্ছে, কমিটি গঠন করা হচ্ছে, এতে করে নতুন জোয়ার সৃষ্টি হয়েছে, নতুন প্রাণের সৃষ্টি হয়েছে বন্ধুগণ। আর সেই জন্যেই আজকে তাদের আবার হৃদকম্প উপস্থিত হয়েছে, এবং তারা ভয় পেয়েছে, কাঁপছে। এদিকে এই ভয় পাওয়াকে একেবারেই উড়িয়ে দিচ্ছে আওয়ামী লীগ। দুপুরে জাতীয় জাদুঘরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এক আয়োজনে ওবায়দুল কাদের বলেন, লন্ডনের টেমস নদীর জোয়ারে মিথ্যে স্বপ্ন দেখছে বিএনপি। দূরে টেমস নদীর পার থেকে ডাক আসছে, কিন্তু টেমস নদীর জোয়ারে তো বাংলাদেশে আন্দোলন হবে। দলটির আন্দোলন আগের মতোই নিষ্ফল হবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপির মোরাগাঙ্গে 13 বছরেও আন্দোলনের জোয়ার আসেনি, সে জোয়ার দিয়ে আসবে। হাত ভেঙে গেছে, বিএনপির ভাঙ্গা হাত আর জমবে না। সততা ও সাহস নিয়ে চলা যুদ্ধে বিএনপি নয়, শেখ হাসিনাই জয়ী হবেন বলেও বিশ্বাস আওয়ামী লীগের। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। চুল কেটে দেওয়ার ইস্যুতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সকল প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেছেন সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিন। তবে তাকে স্থায়ী অপসারণের এক দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। একটাই দাবি, অভিযুক্ত শিক্ষকের স্থায়ী অপসারণ। পরীক্ষা বর্জন করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন তারা। এদের মধ্যে আমরণ অনশন করছেন 12 শিক্ষার্থী। আমাদের এক দফা দাবি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যেই স্বেচ্ছাচারী এবং বিকৃতমনা যে শিক্ষক নামের কলঙ্ক ফারহানা ইয়াসমিন বাতেন, তাকে অনতিবিলম্বে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। ফারহানা ইয়াসমিন বাতেনের নিঃশর্ত পদত্যাগ। আমরা ওনাকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে দেখতে চাই না। স্থায়ী বহিষ্কার এবং একই সাথে উনি কোনো স্কুল, কলেজ, কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য শিক্ষক না হতে পারে। উনি ওনার জীবদ্দশায় যেন আর কোনো শিক্ষকতা করতে না পারে। এদিকে শিক্ষার্থীদের তোপের মুখে ক্যাম্পাস ত্যাগ করেন ভারপ্রাপ্ত উপাচার্য আব্দুল লতিফ। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মঙ্গলবার রাতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিচালনা বোর্ডের সভায় অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান পদ, সহকারী প্রক্টর পদ ও প্রক্টোরিয়াল বোর্ডের সদস্য পদ থেকে লিখিতভাবে পদত্যাগ করেন। গত 26 সেপ্টেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়টির সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান পরিচিতি বিষয় পরীক্ষা ছিল। হলে ঢোকার সময় কাঁচি হাতে দরজার সামনে দাঁড়িয়েছিলেন ওই বিভাগের চেয়ারম্যান ও সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিন। এ সময় যেসব শিক্ষার্থীর মাথার চুল লম্বা ছিল, তাদের মাথার সামনের বেশ খানিকটা চুল কেটে দেন তিনি। অপমান সইতে না পেরে নাজমুল হাসান তুহিন নামে এক শিক্ষার্থী অতিমাত্রার ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। ভারতের পশ্চিমবঙ্গের ভবানীপুর আসনের উপনির্বাচনকে ঘিরে ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এই আসনে নির্ধারিত হবে মমতার ভাগ্য। ভোটের আগের দিন বিজেপির পক্ষ থেকে নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে। ভবানীপুর ছাড়াও মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর ও শামশেরগঞ্জ বিধানসভা আসনেও বৃহস্পতিবার ভোট গ্রহণ। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। দক্ষিণ কলকাতার ভবানীপুর আসনের মোট ভোটারের সংখ্যা 2,25,000। অবাঙালি, সংখ্যালঘু মুসলিম ও বাঙালি ভোটার মিশ্রিত এই আসনটি মূলত উচ্চবিত্তদের এলাকা বলেই পরিচিত। গত 15 বছরের 3টি বিধানসভা আর 2টি লোকসভার মোট ভোট দেওয়ার হার পর্যালোচনা করে দেখা যায় 40% মতো সেসব ভোটগুলোতে। বুধবার থেকে শুরু হওয়া তুমুল বৃষ্টিপাত বৃহস্পতিবারও চলবে, এতে কমতে পারে ভোটার সংখ্যা। তবে অনেক ভোটারই বলেছেন বৃষ্টি হলেও ভোট দিতে যাবেন তারা। পশ্চিমবাংলার আমাকে ভোট দিতেই হবে, তার কারণ
যে আমি নাগরিক এবং আমার নাগরিকত্বটা রাখার জন্য আমাকে ভোট দিতে হবে। সব কিছু জরুরি আছে, দিদি ভালো কাজ করছে। পশ্চিমবঙ্গে এত ভালো মুখ্যমন্ত্রী, সে যদি জিতলে ভালো তো আরও উন্নতি হবে পশ্চিমবঙ্গে। তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরিওয়ালের মধ্যেই মূল লড়াই হবে। তবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বাম প্রার্থী সৃজীব বিশ্বাসও। আর সুষ্ঠু ভোট হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছে গেরুয়া শিবির। আমরা তো আমাদের কর্মীদের উপর ভিত্তি করে, মানুষের উপর ভিত্তি করে আমরা প্রস্তুত আছি, কিন্তু পশ্চিমবঙ্গে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন কতটা হবে সেটা নিয়ে তো আমাদের আশঙ্কা। বৃহস্পতিবার কোভিড বিধি মেনেই সকাল 7টা থেকে ভবানীপুর আসন ছাড়াও জঙ্গিপুর ও শামশেরগঞ্জ আসনে ভোট গ্রহণ চলবে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।